চলচ্চিত্রটি শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বার্লিনের কোনো একটা স্থানে হিটলার বসে কারোর জন্য অপেক্ষা করছেন। কিছুক্ষণের মধ্যেই তার পরিচিত একজন ব্যক্তি, যার নাম ক্যাপল, তিনি হিটলারের সামনে এসে দাঁড়ান। হিটলার ক্যাপলের প্রতি জনগণের অভিবাদন প্রকাশের ভঙ্গি নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন যে যদিও নাজি সালাম এখন পুরনো হয়ে গেছে, লোকদের অন্তত হাতটি কোমর পর্যন্ত উঠিয়ে সম্মান প্রদর্শন করা উচিত। তারপর তিনি বলেন যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি একজন মানুষ হিসেবে শত্রুদের বিরুদ্ধে যা যা করা দরকার তার সব কিছুই করেছে। তিনি জার্মানির অস্তিত্বকে অনিশ্চিত মনে করেন এবং উদ্বেগ প্রকাশ করেন যে তিনি নিজেও এই অনিশ্চিত জার্মানিতে অবস্থান করছেন। পরবর্তী দৃশ্যে দেখা যায় তিনি একটি গাছগাছড়ায় পরিপূর্ণ মাটিতে শুয়ে থাকা অবস্থা থেকে জেগে ওঠেন। আকাশের দিক তাকিয়ে তিনি দেখতে পান যে শত্রু বিমানগুলো অনুপস্থিত এবং ধারণা করেন যে তারা হয়তো বিশ্রাম নিচ্ছে। হঠাৎ একটি বল ড্রপ খেতে খেতে তার দিকে এসে পড়ে এবং তার পাশেই থেমে যায়। তিনি নিজে থেকে উঠে দাঁড়ায় এবং ঝোপের পেছনে একটি ভবনের দিকে এগিয়ে যান। তখন তিনজন ছোট ছেলে তাকে এসে জিজ্ঞেস করে তিনি ঠিক আছে কিনা। হিটলার তাদের দিকে তাকিয়ে ভাবেন তারা জাতির ভবিষ্যৎ। তারপর তিনি তাদের কাছে রাস্তাটা কোন দিকে তা জানতে চান। ঠিক সেই মুহূর্তে একজন রিপোর্টার, ফ্যাবিয়ান সাওয়াটস্কি, তার ক্যামেরায় ওই ছেলেগুলোর ভিডিও ধারণ করছিলেন। ক্যামেরায় হিটলারকেও এক ঝলক দেখা যায়। তিনি তার সেনাবাহিনীর ক্যাপটি তুলে নেন এবং নিজে নিজে বলেন তাকে অবশ্যই বাংকারের দিকে যেতে হবে। হিটলার রাস্তায় চলে যান এবং দেখে অবাক হন যে মানুষজন মনোহুইল বাইকে চড়ছে। তিনি দেখতে পান যে মানুষরা তাকে তাদের ক্যামেরায় ক্যাপচার করছে এবং বলেন যদিও ধ্বংসাবশেষ পরিচ্ছন্ন হয়ে গেছে, তথাপিও মানুষজন পাগল হয়ে আছে। এরপর তিনি এক আধুনিক গাড়ি নিজের হাতে ছুঁয়ে দেখেন এবং মনে মনে ভাবেন তিনি কি কোমায় পড়ে গিয়েছেন এবং বিজয় মিস করছেন না তো। তিনি বুঝতে পারেন যে তিনি সম্পূর্ণরূপে তার পরিস্থিতি সম্পর্কে অবগত নন এবং আরও তথ্য সংগ্রহের জন্য নিজেকে সতর্ক করেন। এরপর তিনি একজন পুরুষকে চ্যান্সেলির অবস্থান কোথায় তা জিজ্ঞাসা করেন, কিন্তু সেই ব্যক্তি উত্তর না দিয়ে তার কাছ থেকে ছবি তোলার অনুরোধ করেন। ক্যামেরার ফ্ল্যাশের কারণে তিনি বিরক্ত হন, কারণ মানুষরা তার কাছাকাছি এসে পালাক্রমে ছবি তোলার চেষ্টা করে। চারপাশে অস্বাভাবিক ঘটনা দেখে তিনি মনে করেন যে কোথাও কিছু ভুল হয়ে গেছে। যখন হিটলার সরে যাচ্ছিলেন তখন তিনি একটি মহিলাকে দেখতে পান যিনি তার ফোনে জার্মান ভাষায় কথা বলছেন। তিনি কাছে গিয়ে উক্ত মহিলার কাছে আজকের তারিখ জানতে চান, কিন্তু মহিলা ভয় পেয়ে যান এবং তার চোখে স্প্রে করেন। হিটলার যন্ত্রণায় কাঁদতে থাকেন, কেননা স্প্রের ঝাঁজে তার চোখ লাল হয়ে গিয়েছিল এবং দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে গিয়েছিল। তিনি আঘাতগ্রস্ত হয়ে একটি নিউজ পেপার শপের দিকে হোঁচট খেয়ে চলে আসেন। সেখানে তিনি পত্রিকার মধ্যে দেখতে পান অক্টোবর 3, 2014 তারিখটি লেখা এবং একেবারে পেপার স্টোলটি সাথে নিয়ে মাটিতে পড়ে যান। অন্য একটি দৃশ্যে দেখা যায় একটি টিভি স্টেশনের বস কার্নার মিস্টার ক্রিস্টফ স্যানব্রিংকে চমৎকার কাজের জন্য প্রশংসা করেন, যিনি ডেপুটি প্রধান হিসেবে কাজ করছেন। তিনি তাকে উচ্চ পদে দায়িত্ব পালন করার যোগ্য বলে তার প্রশংসা করেন, কিন্তু তা সত্ত্বেও তার পরিবর্তে অন্য একজন কর্মী মিস কাৎজা বেলিনিকে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে ঘোষণা করেন। এর ফলে ক্রিস্টফ হতবাক এবং অসন্তুষ্ট হন। তিনি তার অফিসে এসে একজন কঠোর পরিশ্রম করা চলচ্চিত্র নির্মাতা, যার নাম ফ্যাবিয়ান, তার ওপর তার রাগ ঝাড়েন। যদিও ফ্যাবিয়ান তার বসকে বোঝানোর যথাসাধ্য চেষ্টা করেন। তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় এবং গার্ডদের দ্বারা বাইরে বের করে দেওয়া হয়। কিছু সময় পর হিটলার নিউজ শপে জেগে ওঠেন এবং দোকানদারকে তারিখ সম্পর্কে জিজ্ঞাসা করেন। দোকানদার নিশ্চিত করেন যে আসলে এটি 2014 সাল। বিভ্রান্ত হিটলার দোকানদারকে প্রশ্ন করেন যে সে কি তাকে অপহরণ করেছে এবং সন্দেহ করেন যে এটা কি শত্রুদের গোপন সেবা প্রদানের একটি প্রতারণামূলক খেলা যা পরে পুষিয়ে নেওয়া হবে। তিনি দোকানদারকে হুমকি দেন যে যদি সে শত্রুর হয়ে কাজ করে তবে তাকে তিনি মেরে ফেলবেন, কিন্তু দোকানদার তার বদলে তাকে একটি চকলেট বার দেন। হিটলার সেটি বেশ কিছু সময় চেষ্টা করে খোলেন এবং ঘ্রাণ নেন। তিনি এটিকে শিল্প কারখানায় প্রস্তুতকৃত শস্য বলে ধারণা করেন এবং দোকানদারকে প্রশ্ন করেন যে এখনও কি রুটি সংকট রয়েছে। দোকানদার হিটলারকে জিজ্ঞাসা করেন যে তারা কি কোথাও কোনো ডকুমেন্টারি শুটিং করছে, কারণ তিনি তাকে একজন অভিনেতা ভেবেছিলেন। এরপর দোকানদার বলেন যে আপনাকে ঠিক অরিজিনাল হিটলারের মতোই দেখাচ্ছে। তখন হিটলার উত্তর দেন যে আমি অ্যাডলফ হিটলার। এরপর হিটলার তুর্কি পত্রিকা দেখতে পান এবং জিজ্ঞাসা করেন যে দোকানে কি স্টারমার বা পাঞ্জারবার আছে। দোকানদার জানান যে তার এখানে বেশিরভাগ তুর্কি গ্রাহক রয়েছে। হিটলার বার্লিনে তুর্কি মানুষের উপস্থিতি দেখে অবাক হন। এরপর তিনি পত্রিকা থেকে তথ্য সংগ্রহ করতে শুরু করেন। পত্রিকা পড়তে পড়তে তিনি ধারণা করেন যে তিনি পূর্বে যুদ্ধ জয় করতে পারেননি এবং জার্মানি নারীদের হাতে চলে গেছে, যারা মাংস পিচ্ছিল নুডলসের মতো ক্ষমতা রাখে। তিনি আরও বলেছিলেন যে পোল্যান্ডের অস্তিত্ব নিয়ে তিনি দুঃখিত,
এবং যুদ্ধটিকে একটি সম্পূর্ণ অপচয় বলে মন্তব্য করেন। এদিকে ফ্যাবিয়ান তার ফুটবল সম্পর্কিত ভিডিও রিপোর্ট দেখছিলেন এবং কাঁদছিলেন, কারণ তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তার মা তাকে সান্ত্বনা দিয়ে ভিডিওটি থামানোর অনুরোধ করেন এবং হিটলারকে পেছনে দেখতে পান। ফ্যাবিয়ান অবাক হয়ে যান, কারণ তিনি এমন একজন মানুষকে খুঁজে পেয়েছেন যে দেখতে অনেকটা হিটলারের মতো। দোকানে ফিরে দোকানদার হিটলারকে পত্রিকার একপাশে রেখে বাইরে দাঁড়াতে বলেন। হিটলারকে আদেশ করায় তিনি খুব ক্ষুব্ধ হন। দোকানদার হিটলারকে তার কাপড় পরিষ্কার করার পরামর্শ দেন, কারণ তার ড্রেসগুলো বেশ অপরিষ্কার এবং দুর্গন্ধযুক্ত। এরপর তিনি একটি লন্ড্রি দোকানে যান এবং তাদের কাছে তার ইউনিফর্ম পরিষ্কার করার অনুরোধ করেন। হিটলার জিজ্ঞাসা করেন তাদের কাছে কি অন্য কোনো ইউনিফর্ম আছে, কারণ তিনি নগ্ন হয়ে বাইরে যেতে পারবেন না। এরপর আমরা দেখতে পাই হিটলার জিন্স এবং সোয়েটার পরে নিউজ সেলারের দিকে হাঁটছেন। অন্যদিকে ফ্যাবিয়ান অনেক কষ্ট করে তাকে খুঁজে পেয়েছেন এবং দোকানে তার জন্য অপেক্ষা করছেন। হিটলারকে দেখে ফ্যাবিয়ান তার চেহারা দেখে অবাক হন। ফ্যাবিয়ান হিটলারকে জানান যদি সে তাকে ফিল্ম বানাতে সাহায্য করে তাহলে তিনি তাকে আধুনিক জার্মানি গড়ায় সাহায্য করবে। হিটলার এই ধারণা মেনে নেন। ফ্যাবিয়ান কিছু টাকা এবং একটি গাড়ি তার মায়ের কাছ থেকে নিয়ে হিটলারের সঙ্গে তার যাত্রা শুরু করেন। তারা দুজন একটি হোটেলে পৌঁছান, যেখানে হিটলার টেলিভিশন দেখে খুব অবাক হয়ে যান। এরপর তিনি সিদ্ধান্ত নেন যে ফ্যাবিয়ানের উপস্থাপনায় রাজনীতি নিয়ে কথা বলবেন। তিনি বিভিন্ন জায়গায় গিয়ে মানুষদের রাজনীতি নিয়ে তাদের মতামত জানতে চান। সাক্ষাৎকারগুলোর পর তিনি দেখতে পান যে তার অনুপস্থিতির সময়ে মানুষের ওপর গণতন্ত্রের খুব সামান্য প্রভাব পড়েছে। তিনি মানুষদের মধ্যে অসন্তোষ এবং দমন করা রাগ লক্ষ্য করেন, যা তাকে 1930-এর দশকের কথা মনে করিয়ে দেয়, যখন মানুষদের কাছেও একই ধরনের মতামত ছিল, কিন্তু তারা রাজনৈতিক নিরাশা শব্দটি জানত না। মানুষেরা হিটলারকে দেশে অভিবাসীদের সমস্যা সম্পর্কে বলেন, যা হিটলারকে তার ধারণা প্রচারের জন্য প্ররোচিত করে যে জাতিসত্তা মিশিয়ে কাজ হয় না। পরে ফ্যাবিয়ান হিটলারের ঠোঁটের ওপরের বিশেষ ছোট গোফের উৎস জানতে চান। হিটলার উত্তর দেন তিনি তার গোফ এমনভাবে কেটেছিলেন যাতে গ্যাস মাস্কের সঙ্গে এটি ভালোভাবে ফিট হয়। কিছু সময় পর দুজন একটি খামারে পৌঁছান, যেখানে হিটলারকে একটি কুকুর কামড় দিয়ে বসে। তিনি রেগে গিয়ে কুকুরটিকে গুলি করে বসেন। ফ্যাবিয়ান তাকে বকা দেন এবং অস্ত্রটি তার জিম্মায় নিয়ে নেন। ট্যুর চলার সাথে সাথে ফ্যাবিয়ানের কাছে শেষ পর্যন্ত টাকা ফুরিয়ে যায়, কিন্তু সে একটি পরিকল্পনা নিয়ে আসে এবং পথচারীদের হিটলারের আঁকা স্কেচ করানোর জন্য রাজি করায়। হিটলার তাদের বিদ্রুপাত্মক ছবি আঁকে, যা মানুষের মজাদার লাগে এবং তারা এর জন্য টাকা দেয়। পর্যাপ্ত টাকা জমার পর তারা তাদের ট্রিপ চালিয়ে যায়। শহরে ফিরে ফ্যাবিয়ান ক্রিস্টোফকে হিটলারের একটি ক্লিপ দেখায়। ভিডিওটিতে অনেক ভিউ হয়েছে, কারণ ফ্যাবিয়ান এটা ইন্টারনেটে আপলোড করেছিল। ক্রিস্টোফ ভিডিওটির এত বেশি ভিউ দেখে অভিভূত হয়। সে ফ্যাবিয়ানকে হিটলারের নাম এবং কন্ট্যাক্ট নম্বর চায়। হিটলারের সাথে দেখা করার পর ক্রিস্টোফ তাকে পাগল বলে সন্দেহ করে এবং ফ্যাবিয়ানকে তাকে অফিস থেকে নিয়ে যেতে বলে। যাওয়ার আগে হিটলার ডিরেক্টরের অফিসে ঢুকে তার সাথে জার্মানিকে বাঁচানোর জন্য একসাথে কাজ করার প্রস্তাব দেয়। এই আইডিয়ায় আগ্রহী হয়ে ব্যালিনি তাকে পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করে। হিটলারের আইডিয়া শুনে ব্যালিনি দ্রুত তার সহকারীকে হিটলারের জন্য একটি টিভি সেট রেডি করতে বলেন। ফ্যাবিয়ান তখন ক্রিস্টোফকে তার চাকরিটি ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে, না হলে সে হিটলারকে নিয়ে চলে যাবে। এটা শুনে ক্রিস্টোফ তাকে কিচেন বয় হিসেবে নিযুক্ত করেন এবং নতুন এডিটোরিয়াল পোস্ট খুললে তাকে প্রমোট করার প্রতিশ্রুতি দেন। কিচেন বয় তার ইন্টার্নশিপ ভালোভাবেই পালন করছিলেন। কিছুদিন পর হিটলারকে টিভি স্টুডিওতে একটি টেবিল দেওয়া হয়। ক্রিস্টোফ ক্রোমিয়ারকে ডাকে যেন সে হিটলারকে কম্পিউটার ব্যবহারে সাহায্য করে। হিটলার তার সময়ের কম্পিউটারগুলোর কথা মনে করে এবং এই আবিষ্কারকে সর্বশ্রেষ্ঠ বলে আখ্যা দেয়। ক্রোমের হিটলারের নামে একটি ইমেইল খোলার চেষ্টা করে, কিন্তু জানায় যে তার নামে ইতিমধ্যে কেউ ইমেল আইডি খুলে ফেলেছে। হিটলার অন্যদের তার নাম চুরি করার জন্য ক্ষোভ দেখায় এবং তাকে নিউ রাখাইস চ্যান্সেলের ব্যবহারের পরামর্শ দেয়, কারণ তিনি এটি পছন্দ করেন। ক্রিস্টোফ হিটলারের জন্য একটি লাইভ কমেডি শো হুয়া ডুড এ অংশগ্রহণের পরিকল্পনা করেন। তিনি এখনও ক্ষুব্ধ, কারণ তার পরিবর্তে ব্যালিনিকে প্রমোশন দেওয়া হয়েছে এবং তিনি তার জন্য সমস্যা তৈরি করতে চান। তিনি ইহুদিদের উপর রসিকতা করে বর্ণবাদী মন্তব্য শুতে নিয়ে আসার এবং হিটলারের জন্য সমস্যা সৃষ্টি করার পরিকল্পনা করেন। শোটি শুরু হয় এবং উপস্থাপক উইটজিগম্যান হিটলারের নাম ঘোষণা করেন। দর্শকরা হিটলারের চেহারা নিয়ে গুজব করতে থাকে, কিন্তু হিটলার যখন দর্শকদের দিকে তাকান, হলটি একেবারে নীরব হয়ে যায়। হিটলার কিছু সময় পর নীরবতা ভাঙেন, কিন্তু তিনি স্ক্রিপ্ট অনুসারে লাইন পড়েন না। তিনি বলেন তিনি অভিবাসীদের নিয়ে রসিকতা করবেন না। তিনি বলেন টেলিভিশন মানবজাতির একটি মহান উদ্ভাবন,
কিন্তু সম্প্রচারিত শোগুলি বকর বকর ছাড়া আর কিছুই নয়। তিনি দারিদ্র্য এবং বেকারত্বের মতো সমস্যা নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যৎবাণী করেন যে দেশের মানুষ এই সমস্ত সমস্যার লক্ষ্য না করেই গভীর গহ্বরে চলে যাচ্ছে। হিটলার ঘোষণা করেন যে তিনি টেলিভিশনের বিরুদ্ধে লড়াই করবেন, শুধুমাত্র আজে বাজে সম্প্রচারের জন্যই নয়, বরং সেখানে যেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো জায়গা পায়। সবাই তার ধারণাটি পছন্দ করে এবং তার জন্য হাততালি দেয়। হিটলারের জনপ্রিয়তা দেখে উপস্থাপক উইজম্যান ঈর্ষান্বিত হন। বেলেনি ক্রিস্টোফকে হিটলারের উপস্থিতিতে সমস্ত শোতে প্রচার করার অনুরোধ করেন। ক্রিস্টোফ তার পরিকল্পনার ব্যর্থতায় হতাশ হয়ে যান। পরবর্তী দৃশ্যে আমরা দেখি হিটলার অনেক টিভি শোতে সাক্ষাৎকার দিচ্ছেন এবং জানাচ্ছেন যে তার উদ্দেশ্য জার্মানিকে আবার মহান করা। তার জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং তিনি অনেক মানুষ এবং পার্টি নেতাদের সাথে সাক্ষাৎ করেন। তিনি তাদের সবাইকে তার ধারণা শেয়ার করে মুগ্ধ করতে শুরু করেন। একদিন হিটলার এবং ফ্যাবিয়ান বার্লিনের এনডিপির সদর দপ্তরে যান। তিনি এনডিপির ফেডারেল চেয়ারম্যান উলফ বিরনকে ডাকেন এবং তাকে জিজ্ঞেস করেন তার সংগ্রাম এখন পর্যন্ত কী অর্জন করেছে। হিটলার তাকে তুচ্ছ করে বলেন যে তারা যথেষ্ট সময় নষ্ট করেছেন এবং তাদের কথাবার্তার কারণে আন্দোলন কয়েক দশক পিছিয়ে পড়েছে। ক্রিস্টোফ আনন্দিত এবং উত্তেজিত হন যখন পুলিশ এবং জেলা অ্যাটর্নি টিভি স্টুডিওতে হাজির হন। তারা জানায় যে তারা হিটলারের আইন লঙ্ঘনের অভিযোগ এসেছে। বেলেনি জিজ্ঞেস করেন এরপর তারা কি করবে। দ্রুত ক্রিস্টোফ বলেন যে হয়তো হিটলারের শোটি বাতিল করতে হবে। ডিএ বলেন যে তারা সম্প্রচার চালিয়ে যেতে পারে। বেলিন স্বস্তির নিঃশ্বাস নেন, তবে ক্রিস্টোফ একটি তাচ্ছিল্যের হাসি দেয়। ডিএ চলে যাওয়ার পর ক্রমেরই স্টোফকে একটি চিঠি দেন যেখানে লেখা ছিল যে হিটলার তার সফরের সময় যে কুকুরটিকে গুলি করেছিলেন তার পেমেন্ট সম্পর্কিত তথ্য। ক্রিস্টোফ চিঠিটি খুশি মনে গ্রহণ করেন এবং মনে করেন যে এটি হয়তো সমস্যা তৈরি করার একটি উপায় হতে পারে। এরপর হিটলারকে একটি টিভি প্রোগ্রামে নিয়ে যাওয়া হয় যেখানে তাকে যুদ্ধ তার বিভিন্ন ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন করা হয়। হিটলার উত্তর দেন যে তিনি মানুষের কাছে পৌঁছাতে চান, তবে সাক্ষাৎকারী বলেন যে তার সমস্ত কার্যকলাপ জাস্টিফাই করা সম্ভব নয়। এরপর তাকে একটি ভিডিও দেখানো হয় যেখানে তাকে একটি কুকুরকে গুলি করতে দেখা যাচ্ছে। ভিডিওটি দর্শকদের মধ্যে অস্বস্তি সৃষ্টি করে। হিটলার ক্ষুব্ধ হন এবং তাকে হুমকি দেন যে তিনি ঠিক একই কাজ তাকে করবেন। তিনি আরও বলেন যে তিনি তাদের স্টুডিওকে ট্যাঙ্কের জন্য পার্কিং লট করে ফেলবেন। ক্রিস্টোফ লোকজনদের নেতিবাচক প্রতিক্রিয়া দেখে আরও খুশি হন। দুর্ভাগ্যজনক ইন্টারভিউয়ের পর বেলেনি চাকরি থেকে বরখাস্ত হন এবং ক্রিস্টোফ নতুন ম্যানেজার হিসেবে নিয়োগ পান। এরপর হিটলার ফ্যাবিয়ানের বাসায় যান এবং তার সাথে বসবাস শুরু করেন। তিনি নিয়তির পথ নিয়ে অবাক হন এবং তার দ্বিতীয় বই লেখার সিদ্ধান্ত নেন। বইটি শিগগিরই বাজারে আসে। 3 মাস পর টিভি স্টুডিওতে একটি সভা অনুষ্ঠিত হয় যেখানে কোম্পানির বিপুল ক্ষতির বিষয়টি আলোচনা করা হয়। ক্রিস্টোফ বিশ্বাস করেন যে উইজম্যান শোটি তাদের পুনরায় সফলতার পথে নিয়ে যাবে, তবে একজন কর্মচারী তাকে জানায় যে তিনি চাকরি ছেড়ে দিয়েছেন। ক্রিস্টোফ উত্তেজিত হয়ে নির্বাচিত কর্মচারীদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন যারা শোটি হারিয়েছেন। এক কর্মচারী পরামর্শ দেয় যে হিটলারের ফিরে আসা দরকার, যা ক্রিস্টোফের আগ্রহী করে তোলে। তিনি আবার হিটলারকে খুঁজে বের করেন এবং ফ্যাবিয়ানকে প্রস্তাব দেন যে তিনি যে চলচ্চিত্রটি ফ্যাবিয়ান এবং হিটলার শ্যুট করছেন তাতে তিনি $1 মিলিয়ন বিনিয়োগ করবেন যদি তারা সেই চলচ্চিত্রটি তাদের টিভিতে সম্প্রচার করতে দেয়। হিটলার এবং ফ্যাবিয়ান ক্রোমেরই বাড়িতে আসেন যেখানে ক্রোমেরের দাদি হিটলারের উপস্থিতিতে তাকে চিনে ফেলেন। তিনি দাবি করেন যে হিটলার সবাইকে গ্যাস দিয়ে হত্যা করেছে। তিনি তাকে অপরাধী আখ্যা দিয়ে চিৎকার করে তাকে বাড়ি থেকে চলে যেতে বলেন। গাড়িতে হিটলার বলেন যে তিনি অবাক হয়েছেন যে ক্রোমেরই একজন ইহুদি। তিনি ইহুদিদের তুচ্ছ করে বলেন এবং তাদেরকে কম মানুষ বলে অবহিত করেন। ফ্যাবিয়ান হিটলারের আচরণ এবং কথায় হতাশ হন। পুনরায় সেটে ফ্যাবিয়ান হিটলারের কাছে জানতে চায় কিভাবে তিনি সেই জায়গায় পৌঁছেছিলেন। সে হিটলারকে প্রশ্ন করেন বনের মধ্যে বলটি তার কাছে আসার আগে কি ঘটেছিল, কিন্তু হিটলার কিছুই মনে করতে পারেন না। রাতে হিটলার সেট থেকে বের হয়ে কিছু গুন্ডার দ্বারা ঘেরাও হন। তারা তার কাছে জানতে চায় যে তিনি কেন জার্মানিকে ফিরিয়ে আনতে চাচ্ছে এবং তার মুখে একটি জোরালো ঘুষি মেরে বসে। হিটলার যখন তার চোখ খোলেন তখন তিনি নিজেকে একটি হাসপাতালে দেখতে পান এবং দেখেন যে বেলেনি সামনে। এদিকে ফ্যাবিয়ান তার ক্যামেরায় ধারণ করা ফুটেজটি দেখে যেখানে সে ফুটবল খেলানো ছেলেদের ভিডিও করছিল। সে এটি গভীরভাবে পর্যবেক্ষণ করে এবং দেখতে পায় যে হিটলার যেখানে শুয়েছিল সেখান থেকে সে উঠে দাঁড়িয়েছে। ফ্যাবিয়ান অবাক হয়ে যায় যে আগে কি ঘটেছিল। সে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেখানে একটি বোর্ড দেখে যা ফুয়েরার বানকারের ঐতিহাসিক স্থান হিসেবে চিহ্নিত। ফ্যাবিয়ান দ্রুত হাসপাতালে এসে পৌঁছায় কিন্তু হিটলারকে সেখানে পায় না। বেলেনি জানায় যে সে শুটিং সেটে চলে গেছে। ফ্যাবিয়ান ঘোষণা করে যে তিনি আসলে অ্যাডলফ হিটলার,
কিন্তু বেলেনি তার কথা বিশ্বাস করে না। ফ্যাবিয়ান পাগল হয়ে ওঠে এবং তার তত্ত্বটি হাহাকার করে ব্যাখ্যা করার চেষ্টা করে। গার্ডরা তাকে ধরতে চায় কিন্তু সে পালিয়ে যায়। ফ্যাবিয়ান এরপর শুটিং সেটে পৌঁছান এবং হিটলারের দিকে একটি পিস্তল তাক করেন। হিটলারের কাছে তার পরিচয় জানতে চাইলে ব্যাখ্যা করেন যে তিনি কখনও অন্য কাউকে দাবি করেননি। ফ্যাবিয়ান বলে যে হিটলার মানুষকে তার প্রচারণার মাধ্যমে প্রতারিত করেছে। তখন হিটলার উত্তর দেন, লোকেরা 1933 সালে যে নেতাকে তাদের সামনে তুলে ধরেছিল সে নেতা তার পুরো ধারণা প্রকাশ করে দিয়েছিলেন। ফ্যাবিয়ান হিটলারের হাতে পিস্তল নিয়ে তাকে একটি বিল্ডিংয়ের উপরের তলায় নিয়ে যান। সে হিটলারকে কোণঠাসা করে এবং তাকে একটি দানব হিসেবে ঘোষণা করে। হিটলার পাল্টা জবাব দিয়ে বলেন যে সাধারণ মানুষ একটি অসাধারণ মানুষকে নির্বাচিত করেছে এবং তার উপর দেশের ভবিষ্যৎ নির্ভরশীল ছিল। তিনি ব্যাখ্যা করেন যে মানুষ তাকে নির্বাচন করেছে কারণ তারা তাদের অন্তরে গভীরে একই মূল্যবোধ বহন করে। এতে ক্ষিপ্ত হয়ে ফ্যাবিয়ান হিটলারের উপর গুলি চালায় এবং তাকে ভবন থেকে নিচে রাস্তায় ফেলে দেয়। শীঘ্রই ফ্যাবিয়ান হিটলারের কণ্ঠ শোনে, যে বলে যে কোনো জার্মান তাকে মুক্তি দিতে পারবে না এবং যে হিটলারকে কিছুক্ষণ আগে ফেলে দেওয়া হয়েছিল সে আবার ঠিক তার পিছনে হাজির হয়। ঠিক সে সময় বেলেনি স্টুডিওতে শুটিং শেষ করার জন্য কাট বলেন এবং সবাই শুটিংটি সুন্দরভাবে সম্পন্ন হওয়া উদযাপন করতে শুরু করেন। অবশেষে দেখা যায় যে এটি ছিল শুধুমাত্র একটি চলচ্চিত্রের শ্যুট এবং একদম সাধারণ একজন অভিনেতা ফ্যাবিয়ানের চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর হিটলার সবাইকে স্মরণ করিয়ে দেয় যারা তাদের সঙ্গে থাকতে পারেনি। কিছুটা দূরে ক্রমিয়াম মনোরোগ হাসপাতালের একটি গর্ত দিয়ে ফ্যাবিয়ানকে দেখে কান্নায় ভেঙে পড়েন। হিটলার এবং বেলেনি এখন চলচ্চিত্রের সাফল্যের পর জনসাধারণের কাছে অটোগ্রাফ এবং সাক্ষাৎকার প্রদান করছে। তারা যখন একটি গাড়ির পাশ দিয়ে চলে তখন রাস্তায় উপস্থিত মানুষজন হিটলারের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তাকে অভিবাদন জানায়। আর এখানেই ছবিটি শেষ হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।